সবাইকে শুভ সকাল। আমরা আসলে যে টপিকসটা নিয়ে কথা বলছিলাম, সেই টপিকসটা ছিল ফিড অ্যাডিটিভস। তো বাই দিস টাইমে ফিড অ্যাডিটিভস নিয়ে আমরা কিছু বিষয়ে কথা বলেছি। প্রথম কিছু লেকচারে আমরা বলার চেষ্টা করেছি যে ফিড অ্যাডিটিভস আসলে বিষয়টা কি এবং এটা এনিমেলের উপর কি ধরনের ইমপ্যাক্ট ফেলে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি। পরবর্তী সময়ে আমরা ফিড অ্যাডিটিভসকে ক্লাসিফিকেশন করেছি ৬ টা ভাগে। তোমাদের যদি মনে থাকে আমরা বলেছিলাম যে ফিড অ্যাডিটিভস হবে নরমালি ৬ টাইপের। কিছু অ্যাডিটিভস আছে যেটা ফিড ইনটেককে এনহ্যান্স করবে এবং কিছু অ্যাডিটিভস আছে যে প্রোডাক্টের কালার এবং কোয়ালিটিকে এনহ্যান্স করবে। এবং ফার্দার কিছু অ্যাডিটিভস আছে যেগুলো ডাইজেশন এবং অ্যাবজর্পশনকে ফ্যাসিলিটেট করবে এবং গ্রোথ প্রোডাকশনকে বাড়াবে, মেটাবলিজমকে এনহ্যান্স করবে এবং ফাইনালি হেলথ প্রমোশন করবে। আচ্ছা, তোমরা কি কেউ একটু আমার সাথে করতে পারো কিনা যে প্রোডাক্টের কালার বাড়ানোর ক্ষেত্রে বা কালার বাড়লে বা কমলে এটার কি কোনো মানিটারি ভ্যালু আছে কিনা? একটা প্রোডাক্টের কালার না বাড়লে স্যার। স্যার কালার বাড়লে অ্যাট্রাকশন সৃষ্টি হবে, এনিমেল অ্যাট্রাকশন পাবে প্রতি। না আমি তো বলছি যে অ্যাডিটিভস দ্যাট এনহ্যান্স দ্য কালার এন্ড কোয়ালিটি অফ প্রোডাক্ট। প্রোডাক্ট বলতে তো আমরা আসলে ফিড মিন করিনি। এনিমেল থেকে আমরা যে প্রোডাক্ট পাবো মিট, মিল্ক, এগ। জি স্যার। স্যার ডিমের কুসুম যদি হলুদ হয় তাহলে সেটার মার্কেট ভ্যালু বেশি থাকে। তুমি একটা বেশি থাকে। হ্যাঁ, তুমি একটা ড্রেসড ব্রয়লার বা ড্রেস ব্রয়লার মানে তো বুঝছো যে স্কিন এবং ফেদারটা আলাদা করে একটা ব্রয়লার তুমি বাজারে কিনতে গেলা, কারণ ডেভেলপড কান্ট্রি গুলোতে লাইভ এনিমেল বিক্রি করা নিষেধ। ড্রেসড ব্রয়লার যখন কিনতে গেলা দেখলা সুপার শপে কিছু মিট রাখা আছে যেগুলো কালার হচ্ছে সাদা ব্রয়লার মিট, আর কিছু রাখা আছে যেগুলো একটু লালচে টাইপের, মানে লাল টাইপের। এখন তুমি কোনগুলো নিবা? সাদা। 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 আচ্ছা, এই সাদা যে মাংস বা সাদা যে কার্কাস এবং লাল কার্কাস, দুটার মধ্যে বেসিক ডিফারেন্স কি বলো তো? জানি না স্যার। স্যার ওই ছোট ছোট যে রোম গুলা থাকে ওইগুলা বোঝা যায় না সাদাটাতে, মানে ফেদার ছোট। ব্রয়লারের যদি তুমি স্কিন ফেলে দাও এরপরে ফেদার থাকার সুযোগ আছে? না। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা যখন কোনো শিপ বা হচ্ছে ক্যাটেলের মিট নেই, মিট নিলে কেমন হয়, মিটটার কালার কিন্তু রেড থাকে, হেভি রেড। আর কম্পারেটিভ টু আমরা যদি ব্রয়লারের কথা চিন্তা করি, ব্রয়লারের মিটটার কালার কিন্তু একটু হোয়াইটিশ কালার। এটা বেসিক ডিফারেন্স হচ্ছে যে মিটের মধ্যে যে পিগমেন্টেশন, এটা আর তোমার রুমিনেন্টস এর ক্ষেত্রে পিগমেন্টেশনটা অনেক হাই। সেই জন্য তোমরা যদি বিফ নাও বা মাটন নাও দেখবে কালারটা লাল। এবং কম্পারেটিভলি আমরা যদি চিন্তা করো ব্রয়লারের সাথে বা নন রুমিনেন্টস এর সাথে, এইগুলোর মিটটা একটু সাদাটি টাইপ হয়, মানে পিঙ্কিশ টাইপ। আমি সাদা বলতে আমি পিঙ্কিশ বোঝাচ্ছি, যে এত কড়া না, লাল না। এই যে পিগমেন্টেশন একটা টার্ম ইউজ করলাম না, এই পিগমেন্টেশনটা আসলে কিসের পিগমেন্টেশন? এটা হচ্ছে আয়রনের পিগমেন্টেশন। আচ্ছা, তো এখন এটা একটা কারণ, আর অনেকগুলো কারণ আছে, ইন্টারমাসকুলার ফ্যাট, মার্বেলিং স্কোর, অনেকগুলো বিষয় আছে, কিন্তু একটা বিষয় আমরা কি বললাম, পিগমেন্টেশন। আচ্ছা, এখন বিষয়টা যদি এমন হয়, তোমরা প্রথমে যে জিনিসটা বললা না যে সাদা মাংস নিবা, সাদা মাংসের প্রিফারেন্স কম ওয়ার্ল্ডে, সবাই রেডিশ মাংস চায়। রেডিশ মাংস চায় কিসের জন্য? নন রুমিনেন্টের ক্ষেত্রে বলছি আমি, ব্রয়লারের ক্ষেত্রে বলছি। রেডিশ হওয়ার অর্থই হচ্ছে ওই মিটের মধ্যে আয়রন বেশি, কারণ আয়রন বেশি থাকার কারণে পিগমেন্টেশন হয়েছে এবং মাংসের কালারটা লাল হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, ট্রেডিশনাল ফার্মিং এ বা ট্রেডিশনাল ব্রয়লার ফিডের সাথে তুমি এমন কোন অ্যাডিটিভস যদি অ্যাড করো, যেটা অ্যাড করলে ব্রয়লারের মিটের কালার রেডিশ হবে, তাহলে কি তোমার এটার জন্য আলাদা একটা ভ্যালু অ্যাড করবে না? কারণ তুমি যেহেতু মিটটাতে তুমি এডিশনাল আয়রন অ্যাড করছো, এডিশনাল আয়রন অ্যাড হচ্ছে, এটা অ্যাপারেন্সি বোঝা যাচ্ছে, তার মানে কনজিউমার এটা বেশি প্রাইসে কিনবে। ঠিক আছে? তারপর আমরা বলেছিলাম যে কিছু অ্যাডিটিভস আছে যেগুলো ডাইজেশন এবং অ্যাবজর্পশনকে হেল্প করবে, এবং কিছু অ্যাডিটিভস আছে গ্রোথ প্রমোশন। আচ্ছা, এগুলো আমরা আস্তে আস্তে কথা বলবো। আমরা ডাইজেশন এবং অ্যাবজর্পশন নিয়ে কথা বলছিলাম। তো সেখানে আমরা প্রথমে বলেছিলাম অ্যাসিডিফায়ার। তোমরা জানো যে অ্যাসিডিফায়ার কি এবং কিভাবে কাজ করে।
তারপর আমরা বলেছিলাম প্রোবায়োটিক্স। প্রোবায়োটিক্স বলতে আমরা মিন করেছিলাম যে লাইভ মাইক্রো অর্গানিজম। তো এটা কেন দেই হচ্ছে যে কারণ আমরা চাই যে গাটের মধ্যে তো অনেক ধরনের মাইক্রোফ্লোরা থাকে, তার মধ্যে আমাদের যদি বেনিফিশিয়াল মাইক্রোফ্লোরার সংখ্যা বেশি হয় তার সেক্ষেত্রে অনেক ধরনের নন ডাইজেস্টেবল বা আনডাইজেস্টেড ফিড পার্টিকেল যেগুলো ফিসের সাথে নর্মালি বের হয়ে আসে, এইগুলো ফিসের সাথে না এসে ডাইজেশন হয়ে অ্যানিমেলকে নিউট্রিশন দিবে, মোর নিউট্রিশন দিবে। আচ্ছা, তারপর আমরা কথা বলেছিলাম প্রিবায়োটিক্স, কারণ আমরা চাই হচ্ছে আমরা আমাদের গাটের মধ্যে যে বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজম গুলো আছে এই মাইক্রো অর্গানিজম গুলোকে আমরা নিউট্রিশন দিতে চাই। যেহেতু এই মাইক্রো অর্গানিজম গুলোকে নিউট্রিশন দিতে হলে আমাদেরকে এমন কিছু সাবস্ট্রেট দিতে হবে যে সাবস্ট্রেট গুলো স্টোমাক বা স্মল ইন্টেস্টাইনের আপার পোর্শনে ডাইজেস্ট না হয়ে একদম স্মল ইন্টেস্টাইনের লোয়ার পোর্শন অথবা লার্জ ইন্টেস্টাইনে গিয়ে ফার্মেন্টেশন হয়। যার কারণে কি হবে, ওইখানে ফার্মেন্টেশন হলে মাইক্রোবস ডিরেক্টলি সেখান থেকে নিউট্রিয়েন্টস নিতে পারে এবং নিউট্রিয়েন্টস পেলেই মাইক্রোবস সংখ্যা বৃদ্ধি করতে পারবে। আচ্ছা, এতটুকু নিয়ে আমরা কথা বলেছিলাম। আচ্ছা, আজকে আমরা কথা বলবো চিলেট নিয়ে। তোমরা চিলেট টার্মটা কখনো শুনেছো? জি স্যার। জি স্যার। কোথায় শুনছো? স্যার বায়োকেমিস্ট্রি। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো তো যে তোমার একটা হাই ইল্ডিং ডেইরি কাউ যেটা এভারেজ মিল্ক দিচ্ছে 20 লিটার, ঠিক আছে? তো 20 লিটার মিল্ক দিলে এটার তো এনার্জি রিকোয়ারমেন্ট আছে, প্রোটিন রিকোয়ারমেন্ট আছে, তারপরে তোমার হচ্ছে মিনারেলস রিকোয়ারমেন্টস আছে, আদার্স রিকোয়ারমেন্টস আছে। এখন তোমাকে দেখা গেল যে 20 লিটার বা তার বেশি মিল্ক দেওয়ার জন্য এর কিছু ট্রেস মিনারেল তোমাকে সাপ্লিমেন্টস করতে হবে এডিশনালি। এখন ট্রেস মিনারেলস গুলো কি? আমরা জানি মিনারেল দুই ধরনের, একটা হচ্ছে মেজর মিনারেল বা সরি ম্যাক্রো মিনারেল। ম্যাক্রো মিনারেল কোনগুলো? যেগুলো হচ্ছে অ্যানিমেলের বেশি পরিমাণ লাগে, যেরকম ক্যালসিয়াম, ফসফরাস, সালফার, এগুলো অ্যানিমেলের বেশি লাগে। আর ট্রেস মিনারেল বা মাইক্রো মিনারেল কোনগুলো? যেগুলো হচ্ছে অ্যানিমেলের কম পরিমাণ লাগে, কিন্তু কম পরিমাণ লাগলেও এগুলোর খুব ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্সটা কেন? এই ট্রেস মিনারেলস গুলো অ্যানিমেলের বডিতে বিভিন্ন মেটাবলিজমে কো ফ্যাক্টর হিসেবে কাজ করে। তার মানে ট্রেস মিনারেল যদি কম লাগে এটা ঠিক আছে, কিন্তু ট্রেস মিনারেল যদি অ্যানিমেলের বডিতে ঘাটতি থাকে তাহলে মেটাবলিজম ঠিক মতো হবে না, ঠিক আছে? তো যেহেতু আমরা যে জিনিসটা বলছিলাম যে 20 লিটার বা তার অধিক বেশি মিল্ক প্রোডাকশন দিচ্ছে, এখন এটা তোমার জন্য নেসেসারি হয়ে গেছে কিছু ট্রেস মিনারেলস অ্যানিমেলকে সাপ্লিমেন্টস করা। আমরা ধরে নিই যে ট্রেস মিনারেলস গুলো কেমন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, কপার, এগুলো হচ্ছে ট্রেস মিনারেল ধরে নিলাম। তো এখন তোমাদের একটা পারসেপশন বলো তো যে এনিমেলের ক্ষেত্রে, মনে করো সে ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দেবো যাচ্ছি, পিওর ডাটা না, এই 20 লিটার মিল্ক প্রোডাকশনের জন্য তার 12 মিলিগ্রাম হচ্ছে আয়রন দরকার। এটা কিন্তু এক্সাম্পল, জাস্ট এক্সাক্ট ডাটা না। আচ্ছা, 12 মিলিগ্রাম তার কি দরকার? আয়রন দরকার। আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় যে 12 মিলিগ্রাম আয়রন এনিমেলকে দিতে হবে মেইনটেইন হিজ হাই প্রোডাক্টিভিটি, তুমি কি করবে বলো তো? ফিডের মধ্যে 12 মিলিগ্রাম আয়রন অ্যাড করে দিবা? তোমার কথা বুঝতে পারছো? স্যার তার একটু বেশি দেওয়া লাগবে। বেশি দেওয়া লাগবে। আচ্ছা, একটা একটা কনসেপশন। দ্বিতীয়, স্যার এমন কোন এডিটিভ ইউজ করব যাতে ফিডের মধ্যে যে আয়রনটা আছে সেটাকে অ্যাভেলেবল করে। আচ্ছা, 2 নাম্বার কনসেপশন। আর সিয়াম শুনছো আমাকে? জি স্যার। আচ্ছা, মনে করো একটা এজেন্সি তোমাকে কিছু টাকা ডিস্ট্রিবিউট করে দিতে বললো, কাদের মাঝে? গরিবদের মাঝে। সে ফর এক্সাম্পল হচ্ছে টাকাটা হচ্ছে 1 লাখ টাকা। তোমার কাজটা কি? ডিস্ট্রিবিউশন করে দেওয়া পোর পিপলদের মাঝে। এখন তুমি তো ফিল্ডে যায় দিবা না, তুমি কি করবে? একটা থার্ড পার্টি খুঁজবা যে গরিব দেখে দেখে টাকাগুলো দিবে। এখন বিষয়টা হচ্ছে তুমি যে থার্ড পার্টি বা যার মাধ্যমে দিবা, যে গরিব মানুষকে অ্যাকচুয়ালি দিবে, তো এই লোকটা যদি নিজেই খুব অভাবী হয় এবং তার মানে কি বলে নৈতিকতার অবক্ষয় থাকে, তাহলে কি তোমার এই টাকা ডিস্ট্রিবিউশন হবে?
না স্যার। তুমি এজেন্সির কাছে 1 লাখ টাকা পাইছো, তোমার কাজ ছিল কি ভালো সোর্স বা এই দেখে লোক দেখে তুমি টাকা দিবা যে গরিবদের মাঝে টাকাটা ডিস্ট্রিবিউশন করবে। এখন বিষয়টা হচ্ছে যার মাধ্যমে দিবা সে নিজেই খুব অভাবী, তার খুব টাকা দরকার, তাহলে কি তুমি যদি টাকাটা দাও তাহলে কি টাকাটা প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউশন হওয়ার সুযোগ আছে? না স্যার। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমরা আসলে যে জিনিসটা বলছিলাম, মিনারেলসটা দরকার কার জন্য দরকার? ক্যাটেলের জন্য, ক্যাটেলের জন্য দরকার। হ্যাঁ, এখন আমরা কি জানি, আমরা এখানে ইউজ করি, আমরা যদি রুমিনেন্টস এনিমেলকে তোমার সে ফর এক্সাম্পল একটা নিউট্রিয়েন্টস দেই, এটা প্রথমে ক্রস করবে কিসে? রুমেন। এবং রুমেনের মধ্যে আমরা কি জানি, হিউজ অ্যামাউন্ট অফ মাইক্রোবস আছে। এই মাইক্রোবস এর কাজগুলো কি? নিজেরা হচ্ছে নিউট্রিয়েন্টটাকে ইউটিলাইজ করে এবং একটা নির্দিষ্ট সময় পরে এই মাইক্রোবস গুলো মারা যায়। মারা গিয়ে তারা কোথায় আসে? এই রুমেন থেকে বের হয়ে এসে ওমাজাম অ্যাবোমেজাম হয়ে স্মল ইন্টেস্টাইনে এসে তারা ডাইজেস্ট হয়ে যায় এবং ডাইজেস্টেড নিউট্রিয়েন্টস গুলো অ্যানিমেলকে দিয়ে দেয়। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। এখন তুমি যে এই নিউট্রিয়েন্টসটা দিচ্ছ, কপারটা দিচ্ছ বা সরি আয়রনটা দিচ্ছ 12 মিলিগ্রাম, বা একজন যে বললা বেশি বেশি দিলা 20 মিলিগ্রাম দিলা। আচ্ছা, 20 মিলিগ্রাম দিলে কি হবে? তোমাদের একটা পারসেপশন হচ্ছে এরকম যে যতটুকু তোমার এই রুমেন মাইক্রোবস আছে ইউটিলাইজ করবে, বাকিটা তো চলে যাবে, চলে গিয়ে স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হয়ে যাবে। বিষয়টা এরকম না সিয়াম? জি স্যার। মাইক্রোবস হচ্ছে যতটুকু ইউটিলাইজ করার করবে, বাকিটুকু কি, যেহেতু সে ইউটিলাইজ করতে পারছে না, বাকিটুকু কি হবে? তোমার এই রুমেন থেকে ড্রেন আউট হয়ে ওমাজাম অ্যাবোমেজাম হয়ে স্মল ইন্টেস্টাইনে চলে আসবে এবং এনিমেল ডিরেক্টলি সেটাকে অ্যাবজর্ব করে নেবে। আমরা তো তাই চাই যে এনিমেল অ্যাবজর্ব করে নেবে, কারণ এই মাইক্রোবস যদি ইউটিলাইজ করে নেয় তাহলে তো এটা এনিমেলের জন্য কোনো হেল্পফুল হলো না, তাই না বিষয়টা? জি স্যার। জি স্যার। কিন্তু এখানে একটা লিমিটিং ফ্যাক্টর আছে। লিমিটিং ফ্যাক্টরটা কি রকম? এই যে ট্রেস মিনারেলস গুলো তুমি বেশি পরিমাণ ইউজ করতে পারবা না। কেন পারবা না? মনে করো সে ফর এক্সাম্পল এখানে 12 মিলিগ্রাম তোমার দরকার, তুমি একটু বেশি দিয়ে দিলা, 24 মিলিগ্রাম দিয়ে দিলা। বেশি দিলে সমস্যা কি হবে? এটা মাইক্রোস যদি টোটাল ইউটিলাইজ না করতে পারে, বাকি যে পোর্শনটা থাকবে যেটা ইউটিলাইজ করতে পারবে না, এটা আবার তার জন্য টক্সিসিটি ক্রিয়েট করবে এবং মাইক্রোস মারা যেতে পারে। বুঝতে পারছো সমস্যাটা? জি জি স্যার। একটা সমস্যা হচ্ছে তুমি মাইক্রোব যতটুকু ইউটিলাইজ করতে পারো অতটুকু দিলে তো টোটাল সে ইউটিলাইজ করে ফেলবে, এনিমেল পাবে না। আবার দ্বিতীয় বিষয় হচ্ছে তুমি যদি ক্যালকুলেশন করে দেখো যে মাইক্রোবস এতটুকু ইউটিলাইজ করতে পারে আর আমার এনিমেলের জন্য এতটুকু দরকার, তাহলে আমি দুইটাই মানে দিই। মানে সে ফর এক্সাম্পল মাইক্রোবস 12 মিলিগ্রাম ইউটিলাইজ করতে পারে এবং এনিমেলের জন্য 12 মিলিগ্রাম দরকার, তাহলে আমি 24 মিলিগ্রাম দিয়ে দিই। 12 মিলিগ্রাম ইউটিলাইজ করবো এবং 12 মিলিগ্রাম স্মল ইন্টেস্টাইনে চলে আসবে। যেহেতু এটা মিনারেলস সেহেতু এটার অ্যাবজর্পশনে কোনো লস হবে না, অ্যাবজর্পশন টোটাল অ্যাবজর্পশন হয়ে যাবে। আচ্ছা, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এক্সেস যে অ্যামাউন্টটা থাকবে, এই এক্সেস অ্যামাউন্টটা মাইক্রোবস এর জন্য কি করবে? টক্সিসিটি ক্রিয়েট করবে এবং মাইক্রোবস গুলো মারা যাবে। সো এক্সেস অ্যামাউন্ট দেওয়া যাবে না। আবার আমি যদি প্রপার অ্যামাউন্ট দিই তাহলে তো সেটা মাইক্রোবস ইউটিলাইজ করে ফেললো, আমার তো এনিমেল পেলো না। তাহলে আমি কি করতে পারি? আচ্ছা, আমরা এই কাজটা করতে পারি কিনা, আমরা যদি এই মিনারেলস গুলোর সাথে এমন কিছু মলিকিউলস অ্যাড করে দেই, অ্যাড করে একটা বন্ড তৈরি করে দেই যে বন্ডটা এই মাইক্রোবস ভাঙতে পারে না এবং তার জন্য টক্সিসিটিও ক্রিয়েট করে না। সিম্পলি কি হবে, রুমেনে আসবে, মাইক্রোবস গুলো ভাঙতে পারবে না, যার কারণে রুমেন থেকে এটা ক্রস আউট করে কোথায় চলে আসবে? স্মল ইন্টেস্টাইনে চলে আসবে। স্মল ইন্টেস্টাইনে চলে এসে সেই কম্পোনেন্টটা ইটসেলফ যাতে অ্যাবজর্ব হয়ে যায়। আবার বিষয়টা এরকম না, আমরা এই মিনারেলস গুলোর সাথে এমন একটা কমপ্লেক্স এবং এমন একটা মানে কি বলে বন্ড তৈরি করলাম যেটা রুমেনে ভাঙলো না ঠিকই আছে, স্মল ইন্টেস্টাইনে গিয়ে আবার অ্যাবজর্ব হয় না, বেশি বড় হয়ে গেছে অ্যাবজর্ব হয় না, তাহলে কিন্তু আবার হবে না। ঠিক আছে, তার মানে আমাদের দুইটা বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে যে আমরা মিনারেলের অ্যাভেলেবিলিটি বাড়াতে চাই বা মিনারেলটা ডিরেক্টলি এনিমেলকে সাপ্লিমেন্টস করতে চাই। সেক্ষেত্রে আমাদের প্রথম বাধা হচ্ছে যে রুমেনের যে মাইক্রোবস গুলো আছে, মাইক্রোবস ইটসেলফ এই মিনারেলস গুলোকে ইউটিলাইজ করে ফেলতে পারে। এই জন্য আমাদেরকে এমন একটা প্রিকশন নিতে হবে যে মাইক্রোবস যাতে কোনো মতেই এই মিনারেলস গুলোকে ইউটিলাইজ না করতে পারে। সেই জন্য আমরা কি করতে পারি, আমরা আরো কিছু মলিকিউলস অ্যাড করে এখানে একটা কম্পাউন্ড ফর্ম করতে পারি। ঠিক আছে, আচ্ছা, কম্পাউন্ডটা কি হবে যাতে রুমেন মাইক্রোবস ভাঙতে না পারে। ফার্দার কি হবে, এই কম্পাউন্ডটা হচ্ছে ওমেজাম অ্যাবোমেজাম হয়ে স্মল ইন্টেস্টাইনে আসবে, এসে আইদার এটা ব্রেকডাউন হবে অথবা ডিরেক্টলি ইটসেলফ এটা কি হয়ে যাবে, অ্যাবজর্ব হয়ে ব্লাড স্ট্রিমে চলে আসবে এবং ব্লাড স্ট্রিম থেকে সেলে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, তো এই মিনারেলকে আমাদেরকে
ডিরেক্টলি এনিমেলের ব্লাডে নিয়ে আসার জন্য ট্রফি আমরা কিছু চিলেট ব্যবহার করি। তো চিলেটগুলো কি? চিলেটগুলো হচ্ছে মেটালিক আয়ন। মেটালিক আয়ন বলতে আমরা আসলে মিনারেলকে মিন করেছি। মেটালিক আয়নের সাথে কিছু আমরা অর্গানিক মলিকুলস অ্যাড করে দিব। কিভাবে দিব? এই যে এখানে দেখো যে একটা মিনারেলস আছে। মিনারেলস কি মিনারেলস হতে পারে? চিলেটের জন্য আমরা প্রাইমারি যে মিনারেলস গুলো ব্যবহার করি, জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, কপার, এটার সাথে অ্যামাইনো অ্যাসিড রিং হতে পারে, এখানে অ্যামোনিয়া হতে পারে, আর অনেক কিছু দিয়ে আমরা একটা কি কম্পাউন্ড ফর্ম করতে পারি। ঠিক আছে, এগুলো বাজারে অ্যাভেলেবল, কিনতে পাওয়া যায়। আচ্ছা, তো এগুলো দেওয়ার উদ্দেশ্যটা কি? আমরা মিনারেলসের বায়ো অ্যাভেলেবিলিটি বাড়াতে চাই। এবং ন্যাচারালি কিছু চিলেট পাওয়া যায়, যেরকম ক্লোরোফিল, সাইটোক্রোম, হেমোগ্লোবিন এবং ভিটামিন বি12। ঠিক আছে। আচ্ছা, বি12 ভিটামিনটা খুব ইম্পর্টেন্ট না? জি স্যার। আচ্ছা, ইম্পর্টেন্ট আমরা এই সেন্সে বলি যে বি12 এর অনেকগুলো মেটাবলিক ফাংশন আছে। তো অনেক রুমিনেন্টস এর ক্ষেত্রে এটা ডায়েটারি এসেনশিয়াল না, কিন্তু নন রুমিনেন্টস এর ক্ষেত্রে এটা ডায়েটারি এসেনশিয়াল। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারো যে এই বি12 ভিটামিন ফরমেশনের জন্য কোন ধরনের মিনারেলস দরকার? মলিবডেনাম মনে হয়। আর কোবাল্ট। স্যার কোবাল্ট, সায়ানোকোবালামিন। হ্যাঁ, ভিটামিন বি12 স্যার কোবাল্ট, ভিটামিন বি12 এর কিন্তু অন্য একটা নাম হচ্ছে সায়ানোকোবালামিন। হ্যাঁ, কোবাল্ট থাকে। হ্যাঁ, তো যদি কোবাল্ট, ভিটামিন বি12 কিন্তু তাহলে কি করবে? এই কোবাল্ট যে মিনারেলস আছে এটাকে ক্যারি করে। সে কি হিসেবে কাজ করে? ন্যাচারাল চিলেট হিসেবে কাজ করে। তার মানে একটা অ্যানিমেলের যদি তোমার কোবাল্ট মিনারেলস এর দরকার হয় এবং তাকে যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ভিটামিন বি12 সাপ্লাই করো, অথবা তার মাইক্রোস যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ভিটামিন বি12 প্রোডাকশন করে, তাহলে কি হবে না? তাকে ফিডের মাধ্যমে কোনো কোবাল্ট দিতে হবে না। বুঝতে পারছো? এখানে দেখো যে এটা মুড অফ অ্যাকশন কিভাবে কাজ করে। আমরা যে জিনিসটা বলছিলাম যে চিলেট গুলো কি করবে না, রুমেন্ট এনভায়রনমেন্টে কি থাকবে? স্টেবল থাকবে। ঠিক আছে, রুমেন্ট এনভায়রনমেন্টে কি থাকবে? স্টেবল থাকবে। ঠিক আছে, এবং অ্যাবোমেজামেও কি হবে না? ভাঙবে না, স্টেবলই থাকবে। ডেলিভার টু স্মল ইন্টেস্টাইন এজ এ সাচ, তার মানে একটা তুমি চিলেট দিলা, এটা রুমেনে আসলে স্টেবল থাকবে, মানে ভাঙবে না। অ্যাবোমেজামেও কোনো ভাঙবে না। স্মল ইন্টেস্টাইনে কি আসবে? ডিরেক্টলি আসবে এজ এ সাচ। এজ এ সাচ বলতে আমরা মিন করছি ফিডে তুমি যেভাবে দিছো ওইভাবেই থাকবে। এরপরে দুইটা বিষয় হতে পারে। হ্যাঁ, এখানে লেখা নাই, তোমরা এটা নোট করে রাখতে পারো। দুইটা বিষয় হতে পারে। একটা বিষয় হচ্ছে কি, এই যে অ্যাজ এ সাচ বলতে আমরা যে জিনিসটা মিন করছি, তুমি চিলেটটা যেই ফর্মে দিছো এই ফর্মে অ্যাবজর্ব হয়ে যেতে পারে স্মল ইন্টেস্টাইনে আসার পরে, অথবা স্মল ইন্টেস্টাইনে আসার পরে স্মল ইন্টেস্টাইনের যে নেটিভ এনজাইম গুলো আছে এটা দ্বারা সে ভেঙে তারপরে অ্যাবজর্ব হতে পারে। দুটো ভাবে হতে পারে, একটা হচ্ছে ডিরেক্টলি অ্যাবজর্ব হয়ে যেতে পারে, অথবা কি হয়, স্মল ইন্টেস্টাইনে আসার পরে স্মল ইন্টেস্টাইনের যে নেটিভ এনজাইম গুলো আছে, নেটিভ এনজাইম গুলো দ্বারা এটা ব্রেকডাউন হয় তারপরে অ্যাবজর্ব হতে পারে। আচ্ছা, দুইটা বিষয়। অ্যাবজর্বটা কিভাবে হবে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আচ্ছা, বলো তো অ্যাবজর্পশন আসলে কি কিভাবে হয়? অ্যাক্টিভ আর প্যাসিভ। প্রকৃতি, কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বলো তো অ্যাবজর্পশন কিভাবে হয়? স্যার অ্যাক্টিভ অ্যাবজর্পশন, ট্রান্সপোর্ট এবং প্যাসিভ দুটো হতে পারে। দুটোর মধ্যে পার্থক্য কি? স্যার একটাতে হচ্ছে কি সহায়তার দরকার হয়, মানে অ্যাবজর্পশনের সময় সেল ওয়ালের একটা প্রোটিনের সহায়তার দরকার হয়, আর আরেকটাতে দরকার হয় না। এখন তো কোনটাতে হয় আর হয় না ভুলে গেছি, কনফিউজড হয়ে গেছি স্যার। আচ্ছা, এটাকে কি আমরা অ্যাবজর্পশন বলতে পারি? এই যে আমরা যখন অ্যাসিডিফায়ার মোড অফ অ্যাকশন বলছিলাম, তো তোমার সাইটোপ্লাজমে আমরা বলছিলাম যে হাইড্রোজেন আয়নের সংখ্যা বেড়ে যায়, এবং তখন কি হয়, হাইড্রোজেন আয়নটাকে তোমার হচ্ছে সেল ওয়াল থেকে ব্যাকটেরিয়া কি করে, তার সাইটোপ্লাজম থেকে বের করে দেয়। এটাও তো ওয়ান কাইন্ড অফ অ্যাবজর্পশন। আচ্ছা, তো এই অ্যাবজর্পশনটাকে আমরা কি অ্যাক্টিভ বলবো না প্যাসিভ বলবো, বলো তো প্রকৃতি? তোমরা অ্যাবজর্পশন পড়োনি? অ্যাক্টিভ অ্যাবজর্পশন। স্যার এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে, কারণ এখানে স্যার এটা এনার্জি লাগে। অ্যাক্টিভ। কেন অ্যাক্টিভ হবে?
স্যার এটাতে কোনো মানে ইয়ে লাগতেছে না, মানে আর কি ট্রান্সপোর্টের জন্য মানে অ্যাডিশনাল কোনো প্রোটিন কাজ করতেছে না, বা হচ্ছে এটিপি ফেজ। এখানে আমরা কি বলছিলাম, পাম্প কাজ করতেছে না, এটিপি ফেজ পাম্প। ও একটা জিনিস মনে রাখবা যে এখানে তোমার যে কোনো নিউট্রিয়েন্টস যখন অ্যাবজর্পশন হয় তার জন্য অবশ্যই মলিকুলস কাজ করতে হবে। মলিকুলস কাজ না করলে তো অ্যাজ ইট ইজ সেটা অ্যাবজর্ব হয়ে যেতে পারবে না। সেটা আইদার প্রোটিন কাজ করতে পারে, অথবা তোমার বিভিন্ন পেপটাইড কাজ করতে পারে, অথবা আদার্স মিনারেলস কাজ করতে পারে, অথবা মিনারেলস পাম্প কাজ করতে পারে। যেরকম সবচেয়ে কমন হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটা সবচেয়ে কমন, ঠিক আছে, নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনের জন্য। কিন্তু মূল কনসার্নটা হচ্ছে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলি ওইগুলোকেই যখন এনার্জি কস্ট হয়, ঠিক আছে। দেখো এখানে এই হাইড্রোজেন আয়নটাকে এই সাইটোপ্লাজম থেকে বের করার জন্য তাকে এনার্জি খরচ করতে হয়, এটিপি খরচ করতে হয়, ঠিক আছে। যখন এটিপি খরচ হয় সেটাকে আমরা বলি অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন। আর যখন এটিপি খরচ হবে না তখন আমরা কে বলি প্যাসিভ। এটা হচ্ছে খুবই সিম্পল ভিউ, মানে আর অনেকগুলো বিষয় আছে, তোমরা জাস্ট এইভাবে মনে রাখবা। এটিপি খরচ হওয়া মানে হচ্ছে অ্যাক্টিভ। স্যার আগে আমার ওখানে খুব নয়েজ ছিল তাই আমি আনমিউট করতে পারিনি স্যার। আচ্ছা, আমরা বলছিলাম যে এখানে কি হবে, যে অ্যাবজর্পশন থ্রু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কোথায় আসবে, ব্লাডে আসবে। ব্লাড থেকে এটা কোথায় আসবে, ডিরেক্টলি টিস্যু বা সেলে আসবে। দেখো এখানে একটা বিষয় দেখো, আমরা কি বলেছিলাম যে অ্যাবজর্পশন হতে পারে দুইটা ভাবে। একটা কি অ্যাজ সাচ, মানে অ্যাজ ইট ইজ এটা অ্যাবজর্ব হয়ে যেতে পারে, অথবা কি হতে পারে স্মল ইন্টেস্টাইনের যে নেটিভ এনজাইম গুলো আছে এই এনজাইম গুলো দ্বারা এটা ব্রেকডাউন হয়ে তারপরে অ্যাবজর্ব হতে পারে। আচ্ছা, এখন অ্যাজ ইট ইজ যদি অ্যাবজর্ব হয়ে যায় তাহলে এটা সাম কেসেস এটা কি হিসেবে কাজ করে, বায়োলজিক্যাল কমপ্লেক্স। বায়োলজিক্যাল কমপ্লেক্স বলতে আমরা মিন করছি যে টিস্যু লেভেলে মেটাবলিজম বা আদার্স অ্যাক্টিভিটি হওয়ার জন্য অনেক সময় হয় কি দুই তিনটা কম্পোনেন্ট একত্রিত হয়ে একটা কমপ্লেক্স ফর্মেশন করে, এবং ফর্মেশন করে তারপরে স্পেসিফিক কোনো কাজ করে, ঠিক আছে। এটাকে আমরা বলি বায়োলজিক্যাল কমপ্লেক্স। তো চিলেট গুলো, কিছু কিছু চিলেট এমন কাজ করে যেটা যেটা অ্যাজ এ সাচ, মানে তুমি ফিডে যেই ফর্মে দিছো এই ফর্মে অ্যাবজর্ব হয়ে গেছে। এগুলোর মধ্যে অনেকগুলো কি হিসেবে কাজ করে, অ্যাজ এ ডিরেক্টলি বায়োলজিক্যাল কমপ্লেক্স হিসেবে কাজ করে। তার মানে টিস্যু লেভেলে গিয়েও এটার ভাঙা দরকার নেই, ডিরেক্টলি এটা ওই ফর্মে ইউটিলাইজ হয়ে যাবে, ঠিক আছে। এন্টার ইনটু ডিফারেন্ট পুল এবং মেটাবলাইজ ডিফারেন্টলি। যেহেতু বায়োলজিক্যাল কমপ্লেক্সে ঢুকে সেহেতু কিন্তু এটার মেটাবলিজম হবে কি ডিফারেন্টলি। আবার বিষয়টা যদি এরকম হইতো, আমরা বলছিলাম দুইটা ভাবে এটা কি হতে পারে, অ্যাবজর্ব হতে পারে, একটা অ্যাজ এ সাচ আর এটা ভেঙে। যদি ভেঙে যায় তাহলে কিন্তু নরমাল যে তোমার মেটাবলিজম, ওই মেটাবলিজম ওয়েতেই সেটা কি হবে, ইউটিলাইজ হবে। আমরা চিলেট গুলো কেন ব্যবহার করব, কারণ চিলেট গুলো ব্যবহার করতে চাই মিনারেলস এর বায়ো অ্যাভেলেবিলিটি বাড়ানোর জন্য, কাউন্টার অ্যাটাক উইথ দ্য অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর হুইচ অ্যাফেক্টিং মিনারেল। আচ্ছা বলো তো একটা অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর বলো যেগুলো মিনারেলকে অ্যাফেক্ট করে। দাঁড়াও সবাই বলো না, জাস্ট আ মিনিট। শাহিনুর আছো? শাহিনুর কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। বলো তো একটা অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর যেটা মিনারেলকে অ্যাফেক্ট করে বা মিনারেল ইউটিলাইজেশনকে অ্যাফেক্ট করে। স্যার বলতে পারতেছি না। কেউ বলতে পারবা? স্যার ফাইটিক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিড, গোসিপল, গ্লুকোসাইকেট। এটা ভুলে গেলে চলবে, এগুলো তো আমরা ডিটেইলস ক্লাস করেছি। আচ্ছা, তো কিছু কিছু আছে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর যেগুলো মিনারেলকে এফেক্ট করে। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এমন যে তুমি মিনারেলকে যদি চিলেট করে দাও তো ফিডের মধ্যে যদি কোনো স্পেসিফিক অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর থাকেও সেটা রিলিজ অ্যানিমেলের বডিতে রিলিজ হওয়ার পরেও কিন্তু মিনারেলসকে এফেক্ট করতে পারবে না। আমি আসলে যে জিনিসটা বলতে চাচ্ছি, মনে করো বিষয়টা এরকম, তোমার এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এই স্মল ইন্টেস্টাইনে স্পেসিফিক অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর কি হলো, রিলিজ হলো ফিড থেকে। এবং স্মল ইন্টেস্টাইনে কি থাকবে, মিনারেলস থাকবে না অনেকগুলো, কারণ মিনারেলস স্মল ইন্টেস্টাইন দিয়ে রিলিজ হবে, অ্যাবজর্ব হবে। তো কোনো ফিড থেকে কোনো স্পেসিফিক নিউট্রিশনাল ফ্যাক্টর রিলিজ হওয়ার পরে যাতে কোনো মিনারেলকে সাথে সে বন্ড তৈরি করতে না পারে, এই জন্য আমরা কি করতে করি, মিনারেলকে সিলেক্ট করে দিই। সিলেক্ট করলে কি ফার্দার আর কোনো বন্ড ফর্ম করার কোনো সুযোগ নেই। আচ্ছা, ইমপ্রুভ অ্যানিমেল
পারফরমেন্স ইমপ্রুভমেন্ট, অ্যানিমেলের পারফরমেন্সকে ইমপ্রুভ করে, হেলথ ইমপ্রুভমেন্ট, অ্যানিমেলের প্রোডাক্ট কোয়ালিটিকে ইমপ্রুভ করে। যেখানে আমরা যেরকম বলছিলাম মিল্কের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, মিটের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, পিগমেন্টেশনে হেল্প, মিনারেলস এনহ্যান্স করতে চাও, তো সেক্ষেত্রে কি হবে? আচ্ছা বলো তো, মিল্কের মধ্যে কোন মিনারেল ঘাটতি আছে? আয়রন। আয়রন। আচ্ছা, এগের মধ্যে কোন মিনারেল ঘাটতি আছে বলো তো? ক্যালসিয়াম। ক্যালসিয়াম। এবং উল, এইগুলা হচ্ছে আমরা কি করতে পারি, প্রোডাক্ট কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি। আচ্ছা, ডিজেনারেটিভ ইফেক্ট বলতে আমরা আসলে এটা মিন করি যে মিনারেলস গুলো বা ভাইটামিনস গুলো যখন আমরা ফিডের সাথে দেই, এটা যদি আমার তোমার রুমেন ক্রস করে যায়, সেই ক্ষেত্রে এগুলো ভেঙে যায় অনেক সময়, এবং না ভেঙে গেলেও কি অ্যানিমেল এটাকে মাইক্রোবস এগুলোকে ইউটিলাইজ করে ফেলে। যাতে ডিজেনারেটিভ কোনো ইফেক্ট না আসে এই জন্য আমরা কি করে দিই, তোমার চিলেট করে দিই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে protect environment by reducing metal pollution. মেটাল পলিউশন কি? এই যে আমরা বললাম যে আমরা চিলেট ফর্ম করে দিলাম, চিলেট ফর্ম করে দেওয়ার পরে আমরা কি বললাম, এই চিলেট ফর্ম করে দেওয়ার পরে এটা স্মল ইন্টেস্টাইনে আসলো অ্যাজ এ চিলেট ফর্ম হিসেবে। এখন স্মল ইন্টেস্টাইনে যদি তোমার বিষয়টা এরকম থাকে, কিছু অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর আগে থেকে রিলিজ অবস্থায় আছে বা ফ্রি অবস্থায় আছে, তো এটা যদি চিলেট না থাকতো তাহলে কি হতো, এই অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরটা এই মিনারেলসের সাথে স্পেসিফিক বন্ড ফর্ম করতো এবং তাকে অ্যাবজর্পশন হতে বাধা দিত। আলটিমেটলি কি হতো, এই অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস এবং মিনারেলস ফার্দারমোর ফিসিসের সাথে বডি থেকে বের হয়ে আসতো। আচ্ছা, এইভাবে তুমি মিনারেলস দিচ্ছ ফ্রি ফর্মে ফিডের সাথে, এবং এইগুলো অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর বা আধার কারণে অ্যাবজর্পশন হতে পারছে না, আলটিমেটলি ফিসিসের সাথে বা ইউরিনের সাথে অনেক সময় বের হয়ে চলে আসছে। তার মানে কি, সয়েলের মধ্যে একটা স্পেসিফিক মিনারেলসের কনসেন্ট্রেশন বাড়তে থাকবে না, এটাকে আমরা বলি মেটাল পলিউশন। ঠিক আছে, এটা থেকেও এনভায়রনমেন্টকে আমাদেরকে সেভ করি। আচ্ছা, আমরা চিলেট সম্পর্কে এতটুকুই কথা বলবো। কারো কোনো কোশ্চেন আছে চিলেট নিয়ে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন যদি না থাকে আমরা বাফার এবং নিউট্রালাইজার নিয়ে কাজ করব। স্যার চিলেটের সাইজটা কি ম্যাটার করবে স্যার অ্যাবজর্পশনের ক্ষেত্রে? চিলেটের মানে সাইজ, মানে পার্টিকেল সাইজটা যদি বড় হয় বলছিলেন যে অ্যাবজর্ব হবে না। ও আচ্ছা আচ্ছা, এখানে পার্টিকেল সাইজ বলতে আমরা আসলে মানে ওইভাবে মিন করি না। মিন করেছি, মনে করো এখানে দেখো যে অ্যামোনিয়াম কপার, অ্যামোনিয়াম এবং কপারের সাথে একটা বন্ড ফর্ম করছে, একটা চিলেট ফর্ম করছে। আবার বিষয়টা যদি এরকম হয়, অ্যামোনিয়াম কপার এবং তুমি এটার সাথে কিছু অ্যামাইনো অ্যাসিড দিলা, কিছু অর্গানিক অ্যাসিড দিলা, তাহলে কি অনেক বড় একটা মলিকুলস হলো না? তো বিষয়টা শুধু কোনো মেটালিক আয়নের সাথে একটা যদি অর্গানিক মলিকুলস দাও, তাহলে সেটা সহজে অ্যাবজর্ব হয়ে যায়। অনেক সময় আমরা হয় কি, 2-3টা মানে মলিকুলস সাথে মেটালিক আয়নটাকে অ্যাড করি, তো সেই ক্ষেত্রে অনেক সময় অ্যাবজর্ব হয় না। অ্যাবজর্ব না হওয়ার জন্য কি হয়, স্মল ইন্টেস্টাইনে গিয়ে তারপরে ব্রেকডাউন হয়, তারপরে অ্যাবজর্ব। বুঝতে পারছো? আমরা যদি নরমাল একটা মেটালিক আয়নের সাথে একটা অর্গানিক মলিকুলস অ্যাড করি, তাহলে সেক্ষেত্রে ডিরেক্টলি অ্যাবজর্ব হয়ে যায়। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন একটা বিষয় দেখো যে আচ্ছা, পার্টিসিপেন্ট গুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা, 18-23 আমাকে শুনতে পাচ্ছ? 18-23 26 কি আমাকে শুনতে পাচ্ছ? রাকিব? জি স্যার। আচ্ছা, মনে করো তোমার কাছে তুমি একটা অ্যানিমাল ফার্ম দিয়েছো, রুমিনেন্টস ফার্ম, ঠিক আছে? মনে করো তুমি ডেইরি ফার্মে দিয়েছো। তো ডেইরি ফার্মে তোমার মনে করো তোমার কাছে প্রচুর হিউজ ক্যাশ আছে বা লিকুইড মানি আছে। তো এখন তোমার ফার্মে কি তুমি রাইস স্ট্র বা হচ্ছে ড্রাই জাতীয় যে ফরেস্ট গুলো আছে এগুলো সাপ্লিমেন্টস করবা, নাকি কনসেন্ট্রেট খাওয়াবা? তোমার মানি কোনো প্রবলেম না, তোমার কাছে হিউজ সাফিসিয়েন্ট মানি আছে। স্যার ডেইরি ফার্মের ক্ষেত্রে স্যার দুইটাই রাখবো আর কি। কেন দুটো রাখবো কেন?
দুইটাই আসলে দরকার স্যার, মানে খাওয়ানোর জন্য। দুটোই দরকার। দুটো দরকার তোমার কে বলছে? স্যার রাফেজও দরকার, কনসেন্ট্রেটও দরকার। কে বলছে এটা? আচ্ছা, কেউ একটু এক্সপ্লেন করতে পারবা যে তোমার একটা ফার্ম আছে, এই ফার্মে মানে তোমার মানে কোনো সমস্যা না, বা হচ্ছে তুমি শৌখিন, মানে জাস্ট এটা ইকোনমিক পারপাসে রেয়ার করতেছো না, তো সেক্ষেত্রে কি তুমি রাফেজ খাওয়াবা নাকি শুধু কনসেন্ট্রেট বেসড এনিমেলকে রেয়ার করবে ডেইরি ফার্ম? স্যার এটা পেট ভরার জন্য রাফেজটা, মানে রিলিশমেন্ট আনার জন্য স্যার রাফেজটা দিতে হবে। আচ্ছা, আমাদের মানে নরমাল যে মানে আমাদের বাঙালিদের যে বিষয়টা, আমরা হচ্ছে জন্মগত ভাবেই বা আমাদের ঐতিহ্যগত ভাবেই কিন্তু আমরা কি খাই, রাইস খাই এবং অনেক বেশি খাই। খাওয়ার কারণে কিন্তু আমাদের স্টোমাক সাইজটা বড় হয়ে গেছে, যার কারণে হয় কি মানে আমাদের কিন্তু বেশি না খেলে কি হয় না, পেট ভরে না। আবার তুমি যদি চাইনিজ বা জাপানিজ বা কোরিয়ান লোক দেখো, ওরা কিন্তু ওই জাতিগতভাবে অল্প অল্প খেয়ে এসেছে, তো ওদের স্টোমাক ছোট, ওরা কিন্তু অল্প খেলেই তোমার হয়, কি পেট ভরে যায়। তো এখন তুমি বিদেশ থেকে ইম্পোর্ট করে একটা ব্রিড নিয়ে আসলো, বুঝতে পারছো, বিদেশি ব্রিড, ওদের তো আর পেট বড় করে না, এই রাইস স্টক এই রাইস সাপ্লাই করে। তো এখন সেই ক্ষেত্রে তোমার কি রাফেজ দেওয়ার দরকার আছে কিনা, না টোটালি কনসেন্ট্রেটে তুমি রেয়ার করতে পারবা? রাফেজ না দিলে তো রাফেজ দেওয়ার দরকার আছে স্যার। স্যার রুমের মাইক্রোগুলোকে ফাংশনাল রাখার জন্য রাফেজ দিতে হবে। আচ্ছা, মাইক্রোবস গুলোকে ফাংশনিং রাখার জন্য তোমাকে কি দিতে হবে, রাফেজ দিতে হবে। আচ্ছা, মাইক্রোবস এর কাজটা কি বলো তো? মাইক্রোবস এর কাজটা হচ্ছে কি, লো গ্রেডের যে বা লো কোয়ালিটির যে নিউট্রিয়েন্টস গুলো দিচ্ছ থ্রু রাফেজ, সেগুলোকে ইউটিলাইজ করে হাই কোয়ালিটিতে কনভার্সন করা। হ্যাঁ, আচ্ছা, তো এখন তুমি তো লো কোয়ালিটি দিবাই না, লো কোয়ালিটি ফিড তো তুমি সাপ্লাই করবা না, তাহলে তোমার মানে মাইক্রোবস এর এখানে তো কি কোনো স্পেশাল ফাংশন আছে? আমার কথা বুঝতে পারো নাই? মাইক্রোবস এর কাজটা হচ্ছে যে লো গ্রেডের বা লো কোয়ালিটির যে রাফেজ গুলো দিচ্ছ, এটাকে সে ইউটিলাইজ করে নিউট্রিয়েন্ট গুলো মাইক্রোবস নিয়ে নিচ্ছে, মাইক্রোবস নিজে নারিশ হচ্ছে, এবং ফার্দারমোর মাইক্রোবস ইটসেলফ হোস্ট অ্যানিমেলকে নিউট্রিয়েন্ট দিচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এরকম যে তোমার তুমি যে অ্যানিমেলটাকে রেয়ার করবা, এটাকে তুমি পোর কোয়ালিটি কোনো ফিডই দিবা না, তাহলে তো মাইক্রোবস এখানে কি কাজ করবে? স্যার এনজাইমেটিক ডাইজেশনের ক্ষেত্রে হেল্প করতেছে। এনজাইমেটিক ডাইজেশনের ক্ষেত্রে কিভাবে, একটু এক্সপ্লেন করে বলো। তার শুধু কনসেন্ট্রেট দিলে অনেক বেশি গ্যাস প্রডিউস হবে, সেজন্য আমাদেরকে দুইটাই দিতে হবে। গ্যাস প্রোডিউশন। আচ্ছা, তো তোমাদের 2-2, তোমরা হচ্ছে 3-1, তোমাদের 2-2 রেজাল্ট হয়নি? জি স্যার হইছে। তুমি তোমার মার্কশিট দেখছো? জি স্যার। রুমিনেন্ট নিউট্রিশনে কেউ এ প্লাস পেয়েছো? রুমিনেন্ট নিউট্রিশন থিওরিতে কেউ এ প্লাস পেয়েছো? রুমিনেন্ট নিউট্রিশনে কেউ এ প্লাস পাও নাই? আচ্ছা, তোমাদের রেজাল্ট যে হয়েছে, হাইয়েস্ট জিপি কে পেয়েছো? স্যার প্রকৃতি। আচ্ছা, প্রকৃতি কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। রুমিনেন্ট নিউট্রিশনে ক্লাস পাওনি? স্যার থিওরিতে স্যার এ আসছে। আচ্ছা, প্র্যাকটিক্যালে এ প্লাস? না স্যার, প্র্যাকটিক্যালে এ মাইনাস। আচ্ছা, সেকেন্ড হাইয়েস্ট কে পেয়েছে? তুমি কি রেজাল্টই জানো না? আইভি স্যার। খাওয়া শুনতে পাইলে কি এতক্ষণ 12টা বাজে। আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা?
আচ্ছা শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা তোমাদের মিউট করো, যাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে তারা মিউট করো। আমি একটু হতাশ হয়ে তোমাদেরকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করছি, বুঝতে পারছো? আমার ভাই মনে পড়ছে। এই 53 আইডি 53। ইয়েস স্যার। হ্যাঁ তুমি মিউট করো, কথা বলতেছো কেন? তুমি আমার সাথে কথা বলতেছো না। আচ্ছা আমি একটু হতাশ হয়ে তোমাদেরকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করলাম এই জন্য, তোমরা যদি এই স্টেজে এই কথা বলো, তো তুমি যদি রুমিনেন্টস অ্যানিমেলকে রাফেজ না দাও, টোটালি কনসেন্ট্রেট দিয়ে রেয়ার করো, তো কনসেন্ট্রেট গুলো কি হবে? কনসেন্ট্রেট গুলো তো কিন্তু রুমেনকে অ্যাভয়েড করতে পারবে না, এটা রুমেন দিয়ে ওমাজাম অ্যাবোমেজাম হয়ে স্মল ইন্টেস্টাইনে আসবে। তো রুমেনের মধ্যে তোমার যদি এটা তো রুমেনে আসা মাত্র এখানে ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন হবে, ফার্মেন্টেশন হয়ে এই তোমার কনসেন্ট্রেট গুলো থেকে কি উৎপন্ন হবে? ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড। যেহেতু কনসেন্ট্রেট, তো তোমাদের ভোলাটাইল ফ্যাটি অ্যাসিডের মধ্যে ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড গুলো পরে স্যার টক্সিসিটি তৈরি করবে, এটা হচ্ছে অন্যান্য মাইক্রোবস গুলোকে ডেস্ট্রয় করে দেবে। হ্যাঁ, তো ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড গুলোর মধ্যে তোমার প্রোপিওনিক অ্যাসিড, যেটা কনসেন্ট্রেট বেশি দেওয়ার অর্থ হচ্ছে যে ভোলাটাইল ফ্যাটি অ্যাসিডের মধ্যে প্রোপিওনিক অ্যাসিডটা বেশি প্রোডাকশন হবে। তো প্রোপিওনিক অ্যাসিড বেশি প্রোডাকশন হওয়ার জন্য তোমার কি হবে? রুমেনের আলটিমেটলি পিএইচ কমে যাবে। পিএইচ কমে গিয়ে রুমেনে যে মাইক্রোবস গুলো থাকবে এই মাইক্রোবস গুলো মারা যাবে, এবং একেতে মারা যাবে এবং এনিমেলের একটা ডিজিজ হবে, যে ডিজিজটাকে আমরা বলি কি অ্যাসিডোসিস। এনিমেল সাস্টেন করতে পারবে, এনিমেল ইটসেলফও মারা যাবে। ঠিক আছে? আচ্ছা, তো চাইলেই আমরা শুধু কনসেন্ট্রেট দিয়ে এনিমেল রেয়ার করতে পারবো না, আমাকে রাফেজ দিতে হবে। ঠিক আছে? রাফেজ দিতে হবে কেন? টু মেইনটেইন দ্য রুমেন এনভায়রনমেন্ট। কারণ রুমেন এনভায়রনমেন্টটা শুধু এই জন্য ইম্পর্টেন্ট না যে আমরা রুমেন মাইক্রোবসকে সাস্টেইন করতে চাই বা বাঁচিয়ে রাখতে চাই, এটাই ইম্পর্টেন্ট না। রুমেন এনভায়রনমেন্ট সাস্টেইন না করলে এনিমেল ইটসেলফও মারা যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, সেই জন্য আমরা অনেক সময় হয় কি, বিষয়টা হচ্ছে আমরা দুই ধরনের প্রবলেমে পড়ে যাই। কিরকম প্রবলেমে? মনে করো তুমি একটা এনিমেল 30 লিটার দুধ দিচ্ছে, 30 লিটার মিল্ক প্রোডাকশন দিচ্ছে। তার মানে কি 30 লিটার মিল্ক প্রোডাকশন দিলে তার নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট অনেক হাই হবে না? তো এই নিউট্রিয়েন্ট আমরা দুইটা সোর্স থেকে দেই, একটা হচ্ছে কি রাফেজ থেকে দেই এবং কনসেন্ট্রেট থেকে দিই। এটার একটা নির্দিষ্ট রেশিও আছে। ঠিক আছে? তোমরা জানো রেশিওটা? রাফেজ থেকে আমরা টোটাল নিউট্রিয়েন্টের 1/3 দিই এবং কনসেন্ট্রেট থেকে আমরা দিই 2/3। এটা একটা রেশিও, এই রেশিওতে আমরা নিউট্রিয়েন্ট দিই। কিন্তু অনেক সময় বিষয়টা এরকম হয়ে যায় যে 30 লিটার মিল্ক প্রোডাকশন দিচ্ছে, এর জন্য যে পরিমাণ নিউট্রিয়েন্ট দরকার, এই নিউট্রিয়েন্টের জন্য আমরা যদি 1/3 রাফেজ ব্যবহার করি এবং 2/3 কনসেন্ট্রেট ব্যবহার করি, আমরা নিউট্রিয়েন্টটাকে মিট আপ করতে পারি না। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? কনসেন্ট্রেটটাকে বাড়াতে হয়। রাফেজ বাদ দেই না, রাফেজ থাকে, কিন্তু কনসেন্ট্রেটটাকে বাড়াতে হয়। তো কনসেন্ট্রেট বাড়ালে আবার একটা সমস্যা হয় যে রুমেনের মধ্যে তোমার ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড বেশি প্রোডাকশন হবে, প্রোপিওনিক বেশি প্রোডাকশন হবে এবং আলটিমেটলি কি রুমেন অ্যাসিডিক হয়ে যাবে এবং এনিমেল একটা ডিজিজ হতে পারে, সেটাকে আমরা বলছি কি অ্যাসিডোসিস। আচ্ছা, এই প্রবলেমটা যাতে না হয় সেই ক্ষেত্রে আমরা অনেক সময় কি ব্যবহার করি? ডিফারেন্ট টাইপস অফ বেজ অথবা সল্ট ব্যবহার করি। কি হিসেবে সল্ট ব্যবহার করি? অ্যাজ এ নিউট্রালাইজার হিসেবে, যাতে এই পিএইচটা কোনো কারণে কি না করে, ফল না করে, পিএইচটা একটা স্টেবল লেভেলে থাকে। অথবা অনেক সময় আমরা কি ব্যবহার করি? বাফারও ব্যবহার করি পিএইচটাকে অপটিমাম লেভেলে রাখার জন্য। ঠিক আছে? তো এখানে দেখো কিছু ফিড নিউট্রালাইজারের নাম দেওয়া আছে, দেখে নিও। এবং ফিড নিউট্রালাইজার কি কি কাজ করে, আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম না, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে, দেখে নিবা। আচ্ছা, তারপর একটা জিনিস দেখো, বাফার। বাফার আর নিউট্রালাইজারের কাজ মোটামুটি একই রকম। বাফারটার কাজ কি? বাফারটার কাজটা হচ্ছে পিএইচটাকে সাস্টেইন লেভেলে রাখা, আর নিউট্রালাইজারের কাজটা কি? পিএইচটা হাই হয়ে গেছে বা লো হয়ে গেছে সেটাকে অপটিমাম লেভেলে নিয়ে আসা। দুইটার কাজ মোটামুটি মোরলেস সিমিলার। আচ্ছা, অনেক সময় হয় কি, আমরা এই এক্সাম্পলটা দিচ্ছি হচ্ছে পোল্ট্রির ক্ষেত্রে। হ্যাঁ, এই এক্সাম্পলটা দিচ্ছি পোল্ট্রির ক্ষেত্রে। আর এই যে নিউট্রালাইজারের যে এক্সাম্পলটা বললাম, এটা বললাম আমরা ডেইরি ক্যাটল বা রুমিনেন্টস এর ক্ষেত্রে। আচ্ছা, এখানে যে বিষয়টা দেখো, এখানে কিছু ফিড দেওয়া আছে এবং ফিডের পিএইচ মেনশন করা আছে। তো আবার এখানে বি ভ্যালু মেনশন করা আছে। আচ্ছা, আমি বলছি কোনটা কি মিনিং। হুইট, বার্লি, কর্ন, দেখো যে সিরিয়াল গ্রেনগুলো আছে এগুলোর তোমার পিএইচ মোরলেস হচ্ছে 5 থেকে 6 এবং বি ভ্যালু হচ্ছে 4 থেকে 7 এর মাঝখানে। আচ্ছা, বি ভ্যালু কি? একটা ফিডের বি ভ্যালু যত বেশি হবে, মনে করো এখানে কত আছে? 7 আছে, এটা যদি 20 হয়, তোমার এটার অর্থই হচ্ছে এটা বি ভ্যালু যত বেশি হবে ওই
যখন হচ্ছে স্টোমাকে ডাইজেশন হবে, ডাইজেশন হওয়ার জন্য তত বেশি হাইড্রোজেন আয়ন দরকার। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি? যে ফিডের বি ভ্যালু যত বেশি, ওই ফিডটার স্টোমাকে ডাইজেশন হতে তত বেশি হাইড্রোজেন আয়ন দরকার। ঠিক আছে, আচ্ছা। তার মানে তোমরা যদি একটু নিচের দিকে খেয়াল করো, এখানে আমরা কি কিছু প্রোটিন সোর্স দিয়েছি, সরি এটা না, কিছু প্রোটিন সোর্স দিয়েছি। এই প্রোটিন সোর্সের মধ্যে কি আছে? সয়াবিন মিল, ফিশ মিল এবং মিট মিল। এইগুলো দেখো তোমার বি ভ্যালু কি অনেক বেশি। তার মানে এই ফিডগুলো যখন স্টোমাকে তোমার ডাইজেশন হবে, ডাইজেশন হওয়ার জন্য প্রচুর পরিমাণে কি দরকার? হাইড্রোজেন আয়ন দরকার। আচ্ছা, এখন একটা বিষয় চিন্তা করো তো, স্টোমাকের কিন্তু একটা পিএইচ থাকে। স্টোমাকের পিএইচটা কেমন জানি আমরা? স্টোমাকের অ্যাসিডিক পিএইচ। অ্যাসিডিক পিএইচ 2 থেকে 3। আচ্ছা, তো এখানে ও যদি এই প্রোটিনগুলো যদি ডাইজেশন হওয়ার জন্য, যেহেতু আমরা বলছি এর বি ভ্যালু অনেক বেশি, ডাইজেশন হওয়ার জন্য যেহেতু বেশি পরিমাণ হাইড্রোজেন আয়ন ব্যবহার করবে, তাহলে কি স্টোমাকের পিএইচটা আস্তে আস্তে বাড়তে থাকবে না? ওর কথা বুঝতেছো? এখানে যে হাইড্রোজেন আয়নগুলো আছে, এগুলো কি বেশি ব্যবহার করা শুরু করছে, কারণ কি বি ভ্যালু বেশি। এটা ডাইজেশন হতে বেশি পরিমাণ হাইড্রোজেন আয়ন দরকার। আয়নের জন্য কি হচ্ছে, এখানে স্টোমাক থেকে বেশি পরিমাণ হাইড্রোজেন আয়ন সে কি করে নিচ্ছে? সিঙ্ক করে নিচ্ছে। সিঙ্ক করার কারণে আলটিমেটলি কিন্তু স্টোমাকের পিএইচটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই স্টোমাকের পিএইচ বাড়ার অর্থই হচ্ছে স্টোমাকের যে এনজাইমগুলো থাকে, প্রোটিওলাইটিক এনজাইম, যেরকম পেপসিনোজিন, তারপরে আদার্স কিছু এনজাইম থাকে, এই এনজাইমগুলো অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যাবে, কারণ এই এনজাইমগুলো কাজই করে হচ্ছে তোমার কি লো পিএইচে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি ফিডের সাথে অনেক ধরনের মাইক্রোবস অ্যানিমেলের বডিতে চলে আসে, যেগুলো স্টোমাকের লো পিএইচের কারণে মারা যায়। ঠিক আছে, যেহেতু পিএইচ রাইজ করে ফেলছে, তার মানে কি এখানে মাইক্রোবস এসে মারা যাবে না, সেটা ডিরেক্টলি স্মল ইন্টেস্টাইনে চলে যাবে বা আদার্স পোর্শনে চলে যাবে, তো এখানে গিয়ে নানা ধরনের ডিজিজ ক্রিয়েট করবে। দুইটা প্রবলেম। আচ্ছা, তার মানে তুমি যখন ফিড প্রিপারেশন করবা, তোমার মাথার মধ্যে মানে এই ইন্টেনশন রাখা লাগবে যে আমার বি ভ্যালু 7 থেকে 10 মধ্যে বা 12 মধ্যে রাখা লাগবে। ঠিক আছে, 7 থেকে 10 বা 12 এরকম। তো এখন দেখো, তোমার প্রোটিনের যে বি ভ্যালুগুলো অনেক বেশি, সিরিয়ালের বি ভ্যালুগুলো কম্পারেটিভলি কম। তো আচ্ছা, এখানে একটা বিষয় আছে, একটা মজার বিষয় আছে। আমরা খাবারের মধ্যে সল্ট অ্যাড করি না? সল্টের কিন্তু অনেকগুলো কাজ আছে, তার মধ্যে একটা কাজ কি দেখো, এই যে ফিডের ওভারঅল বি ভ্যালুটা কমাই দেওয়া। সল্টের সোডিয়াম ক্লোরাইড বা সল্টের বি ভ্যালু কত? 0.1। তার মানে তুমি যদি 2% বা 3%, বা তুমি যদি মনে করো 1.5% সল্টও অ্যাড করো একটা ফিডের মধ্যে, ওভারঅল কিন্তু বি ভ্যালুর মান অনেক কমে যাবে, কারণ বি ভ্যালু সল্টের সোডিয়াম ক্লোরাইড বা সল্টের ক্ষেত্রে কত? 0.1। আচ্ছা, এই জিনিসটা কেন বললাম? তুমি তোমাকে ফিড যখন তুমি প্রিপারেশন করবে পোলট্রির জন্য, তোমাকে মাথার মধ্যে এই জিনিসটা রাখতে হবে যে আমার ফিডের ওভারঅল বি ভ্যালু, মানে আমি কমপ্লিট ফিডের কথা বলছি, কমপ্লিট ফিডের ওভারঅল বি ভ্যালু যাতে 12 বা 13 উপরে না উঠে। এর উপরে উঠলে কি হবে? উপরে উঠলে আমার ওভারঅল প্রোটিনের ডাইজেস্টিবিলিটি কমে যাবে। আচ্ছা, তো এখানে আমি এতক্ষণ যে ডিসকাশন করলাম, ডিসকাশন থেকে এটা সামারি হচ্ছে এরকম, সোডিয়াম ক্লোরাইড বা সল্টটাকে আমরা বাফার হিসেবে ব্যবহার করি। ঠিক আছে, আচ্ছা। গ্রিড কি? গ্রিডটা হচ্ছে ওয়েস্টার সেল বা লাইমস্টোন। ঠিক আছে, লাইমস্টোনটা কি? অনেকটা পাথর। ঠিক আছে, এই লাইমস্টোন এবং ওয়েস্টার সেল আমরা ব্যবহার করি বিশেষ করে তোমরা যখন ইন্টার্নিতে যাবা, ইন্টার্নশিপে যাবা, বিডার ফার্মগুলোতে দেখবা যে মেল যে বার্ডগুলো থাকে, মেল বার্ডগুলোর জন্য তারা গ্রিড ব্যবহার করে, এবং অনেক সময় লেয়ার বার্ডেও আমরা গ্রিড ব্যবহার করি। এটার দুইটা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হচ্ছে কি, ওই গ্রিডগুলোর প্রতি অ্যানিমেলের অ্যাট্রাকশন থাকে অনেক বেশি। অ্যাট্রাকশন থাকার কারণে কি, বিডার অ্যানিমেল গুলো তো আসলে ফ্লোর রেয়ারিং করা হয়, ফ্লোরের মধ্যে লিটারের উপরে যখন গ্রিডগুলো ফেলে দেওয়া হয়, এনিমেল এগুলোকে সার্চ করে এবং সময় নষ্ট হয়, এনার্জি খরচ হয়। আলটিমেটলি কি, এনিমেলকে আমরা এক্সারসাইজ করাচ্ছি, ব্রিডার এনিমেলগুলোকে। এটা হচ্ছে একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে কি, যেহেতু ব্রিডার এনিমেলগুলোর তোমার স্ট্রেংথ মেনটেন করার জন্য ক্যালসিয়াম দরকার, সেই ক্যালসিয়ামের সাপ্লাইটা দিচ্ছে। আর মোস্ট এবং ফাইনাইট ইম্পর্টেন্স হচ্ছে এরকম, গ্রিডটা যেহেতু শক্ত, এটাকে ভাঙার জন্য গিজার্ডের প্রেসার ক্রিয়েট করতে হয়, প্রেসার ক্রিয়েট করে ভাঙতে হয়। আবার গ্রিডটা যেহেতু এনিমেলের জন্য বেশি প্রিফারেবল, কালারটা পছন্দ করে এনিমেল, তো সেই জন্য এটা ভাঙতে চেষ্টা করে এবং ইউটিলাইজ করার চেষ্টা করে। ইউটিলাইজ করতে গিয়ে কি হয়, আলটিমেটলি গিজার্ডের তোমার কি হয়, ক্যাপাবিলিটি ভালো হয়। তো গিজার্ডের ক্যাপাবিলিটি ভালো হলে আলটিমেটলি লাভ কি, আমরা যদি ফিডের মধ্যে একটু কোর্স বা ফাইব্রাস কোনো ফিড দেই, বিশেষ করে লেয়ারের ক্ষেত্রে, সেগুলো ভালো ইউটিলাইজ হয়। বুঝতে পারছো? আচ্ছা, এতটুকুই। ইন্টিমেটিভ পরে পড়বো।
কার কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো। গ্রিটের সেকেন্ড ইয়েটা কি বলছেন একটু যদি বলতেন। গ্রিটের যে সেকেন্ড ইয়ে উদ্দেশ্যটা ওইটা যদি আরেকবার একটু বলতেন। গ্রিটের আমরা কয়েকটা উদ্দেশ্য বলেছি এরকম। আচ্ছা জাস্ট ওয়েট। গ্রিটের আমরা অনেকগুলো উদ্দেশ্য বলেছি, তার মধ্যে একটা উদ্দেশ্য বলেছি যে আমরা ব্রিডার অ্যানিমেল গুলোকে বা ব্রিডার মেলগুলো হচ্ছে কি ফ্লোর রেয়ারিং হয়, বুঝছো, মানে ফ্লোরে থাকে। তো এটা ওই লিটার গুলোর উপরে আমরা গ্রিড গুলোকে থ্রো করলে কি হয়, ব্রিডার গুলো ওই গ্রিডটাকে যেহেতু পছন্দ করে সে ওটা সার্চ করে, মানে খুঁজতে থাকে। খোঁজার জন্য কি হয়, তার শারীরিক পরিশ্রম হয় না, যেহেতু খুঁজে খুঁজে খাচ্ছে। বিষয়টা এরকম না যে অ্যাজ ইট ইজ তার সামনে দেওয়া হচ্ছে আর সে খাচ্ছে, এরকম না। তাকে সার্চ করে খেতে হয় বা স্ক্যাভেঞ্জ করতে হয়। তো সেই জন্য তার একটা এনার্জি খরচ হয়। আমরা চাই ব্রিডার মেলগুলোকে অ্যাক্টিভ রাখার জন্য, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তোমার এই লাইমস্টোন বা ওয়েস্টার সেলগুলো হচ্ছে কি অ্যাজ এ সোর্স অফ ক্যালসিয়াম। যেহেতু আমাদের লেয়ার বার্ড অথবা ব্রিডার মেল এইগুলোর ক্যালসিয়ামের তোমার ইম্পর্টেন্স আছে, কারণ ক্যালসিয়াম বেশি না হলে তাদের বোন ফ্র্যাকচার হবে, আবার লেয়ারের ক্ষেত্রে তোমার ডিমের শেল থিকনেস কমে যাবে। এই কারণে আমরা লাইমস্টোন বা ওয়েস্টার সেলকে গ্রিড হিসেবে ইউজ করি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আমরা জানি আমরা গ্রিড হিসেবে ব্যবহার করি কি ওয়েস্টার সেল অথবা লাইমস্টোন। এগুলো হচ্ছে পাথর জাতীয়, একটু শক্ত। তো এইগুলা যেহেতু এনিমেল পছন্দ করে, আমরা এগুলা লেয়ারকে দেই অ্যাজ ইট ইজ ফর্মে, কোনো ভেঙে দেই না। না দেওয়ার কারণে কি হবে, লেয়ার এটাকে ইউটিলাইজ করার জন্য তার গিজার এটা নিয়ে গিজারে প্রচন্ড প্রেসার ক্রিয়েট করে এটাকে ভাঙার জন্য, যেহেতু এটা পাথর, এটা ভেঙে তারপর ইউটিলাইজ করে। এই যে তোমার লেয়ার বারটা এই গ্রিড বা লাইমস্টোনটাকে ইউটিলাইজ করার জন্য গিজারে এক্সট্রিম প্রেসার ক্রিয়েট করতেছে, এতে গিজারের তোমার আলটিমেটলি ক্যাপাসিটি ভালো হচ্ছে। পরবর্তী সময়ে যখন কোনো আমরা ফিডের সাথে কোর্স অথবা ফাইব্রাস কোনো ফিড দেই, তো সেটাকে সে খুব সহজে গিজার দিয়ে ইউটিলাইজ করে ফেলতে পারে। অনেকটা হচ্ছে কিরকম, আমরা যারা রেগুলার এক্সারসাইজ করি তাদের জন্য কিন্তু, মানে মনে করো তুমি প্রতিদিন সকালে 2-3 কিলোমিটার হাঁটো, তোমার জন্য কি হাফ কিলোমিটার হাঁটা কোনো ঘটনা? কারণ তুমি তো প্রতিদিন 3-4 কিলোমিটার হাঁটো। বিষয়টা এরকম আর কি, অ্যানিমেলকে অ্যাডাপটিভ করা। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তোমাদের চ্যাট বক্সে দেখো আমি